সে আমাকে শেষবার বলেছিল আমি ফিরে আসব, আর আমি আজও সেই কথাটার জন্য বেঁচে আছি। কিন্তু প্রতিদিন একটু একটু করে মরছি, একটা চিঠির শেষ লাইনের মতো, যা আর কেউ কখনো পড়ে না। রাত্রি ঠিক 12টা 5 মিনিট। জানালার পাশে দাঁড়িয়ে আছি আমি, নীল। এই শহরের আকাশ যেমন কুয়াশায় ঘেরা, আমার বুকের ভেতরটাও যেন কোনো এক অজানা শূন্যতায় ভরে উঠেছে। আজ থেকে 7 বছর আগে এই একই জানালার পাশে দাঁড়িয়েছিলাম আমরা, আমি আর রায়া। রায়া, সে ছিল আমার জীবন, আমার স্বপ্ন, আমার সমস্ত ভালো থাকা। অথচ সেই মেয়েটি আজ 7 বছর ধরে কোথায় আছে, কেমন আছে, আমি কিছুই জানি না। সে চলে গিয়েছিল হঠাৎ এক দুপুরে। কোনো ঝগড়া হয়নি, কোনো অভিযোগ ছিল না, শুধু একটা ছোট্ট চিরকুট রেখে গিয়েছিল। সেখানে লেখা ছিল, নীল, বিশ্বাস কর, আমি তোকে খুব ভালোবাসি, কিন্তু আমি আর থাকতে পারছি না। আমার কিছু ব্যাপার আছে যা তোকে বলা যায় না। একদিন বুঝবি, আর যদি না বুঝিস তাহলে এটুকু জানিস, তোর চেয়ে আপন কেউ আমার ছিল না। এই চিঠিটার শেষ 3টি শব্দ, আমার ছিল না। এই 3টি শব্দ আমার জীবনের সবচেয়ে ভয়ানক শব্দ হয়ে গেছে। আমি রায়াকে খুঁজেছি, অফিস থেকে ফিরে প্রতিটি অলিগলিতে, তার কলেজে, তার প্রিয় কফি শপে, এমনকি তার ছোটবেলার বাসায় গিয়ে। কোথাও ছিল না সে। এক সময় আমি হাল ছেড়ে দিয়েছিলাম, কারণ যতবার তাকে খুঁজতাম ততবার মনে হতো সে আর ফিরে আসবে না। আমার সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছিল, আমার ঘর, আমার মন, আমার জীবন। তবুও আমি কাউকে কিছু বলতাম না। মা বলতো, বিয়ে কর নীল, জীবন থেমে থাকে না। বন্ধুরা বলতো, পাগল নাকি, এমন একটা মেয়ের জন্য এত কষ্ট। কিন্তু আমি জানতাম তারা কেউ জানে না রায়া কে ছিল। 3 বছর পর হঠাৎ একদিন আমি শুনি সে নাকি দেখা গেছে কলকাতায় একটি ছোট গানের দলের সঙ্গে রেডিও ইন্টারভিউ দিচ্ছে। আমি শুনে ছুটে গিয়েছিলাম কলকাতা, স্টেশন, হোটেল, রেডিও অফিস সব ঘুরে বেরিয়েছি, কিন্তু না, কেউ তার নামও জানে না ঠিকঠাক। ছবিটা দেখিয়ে সবাই বলল, এমন মেয়েকে তো এখানে দেখা যায়, কিন্তু ওর নাম রায়া না, কিছু একটা অদ্ভুত নাম বলে। আমি আবার ফিরে এলাম, আরও ভেঙে, আরও একা হয়ে। আমি আর কাউকে ভালোবাসিনি এরপর। অনেকে এসেছিল, কেউ চুপি চুপি, কেউ খুব স্পষ্টভাবে বলেছিল, তোমাকে ভালো লাগে নীল। কিন্তু আমার চোখে রায়ার মুখ, আমার কানে তার শেষ কথাগুলো, আমি আর পারিনি কাউকে আপন করতে। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি মা আর নেই, স্ট্রোক করে চলে গেছেন। আমাকে ডেকে রাখার মতো কেউ ছিল না তার। আমি ব্যস্ত ছিলাম কষ্টে, মা একা ছিলেন দোতলার ঘরে। মায়ের মৃত্যুর পরে আমি একদমই বদলে গেলাম। অফিসে যেতাম ঠিকই, কিন্তু কথা বলতাম না। কেউ পাশে বসলে উঠে যেতাম। বন্ধুরা দলে মেশাতে চাইলেও আমি সরিয়ে নিতাম নিজেকে। রায়ার চলে যাওয়া আর মায়ের চলে যাওয়া দুইটা মৃত্যুর মতো। শুধু পার্থক্য, একজন কবরে ঘুমাচ্ছেন আর একজন কোথায় আছেন জানিও না। এইভাবে কেটে যায় আরও 2 বছর। একদিন এক সন্ধ্যায় অফিস থেকে ফিরছিলাম, হঠাৎ একখানা পুরনো চিঠি হাতে পেলাম পোস্টম্যানের কাছ থেকে। হাতে লেখা, হলুদ হয়ে যাওয়া খামে কালি মুছে গেছে অনেকটা। প্রেরকের নাম রাহেলা সুলতানা রায়া। হাত কেঁপে উঠল আমার। খামটা খুলে দেখি চিঠির ভেতরে রায়ার লেখা 3 পাতার একটি লেটার। নীল, আমি জানি তুমি আমাকে খুঁজেছিলে, হয়তো এখনও করো। আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, আর করলেও সেটা তোমার অধিকার। আমি চলে গিয়েছিলাম, কারণ আমি জানতাম আমি থাকলে তুমি ধ্বংস হয়ে যাবে। আমার শরীরে একটা অজানা অসুখ ধরা পড়েছিল। ডাক্তার বলেছিল মাত্র 2 বছরের সময়। আমি চেয়েছিলাম তুমি এগিয়ে যাও, মুক্ত হও, কিন্তু আমি ভুল করেছিলাম। আমি বেঁচে গিয়েছিলাম, অথচ বেঁচে থেকে মরে গিয়েছিলাম ভেতরে। আমি কলকাতায় ছিলাম ঠিকই, কিন্তু সঙ্গীত দলের সদস্য হয়ে নয়। আমি সেখানে আমার শেষ দিনগুলোর অপেক্ষায় কাটাতাম। আমার টিউমার ধরা পড়ার পর অপারেশন হয়েছিল, খুব কঠিন সময় ছিল। তখনও তোমার কথা মনে হতো, প্রতিদিন, প্রতি রাতে। এখন আমি সুস্থ, অনেকটা, কিন্তু জানি তুমি এখন আর সেই আগের নীল না। হয়তো অনেক দূরে চলে গেছ। তবুও যদি পারো একবার দেখা করতে এসো। আমি আর একটা চিঠি রাখছি তোমার জন্য, তোমার নামের শেষ চিঠি।
আমি আর দেরি করিনি, পরদিনই ছুটে গেছি ঠিকানায়। কলকাতার ছোট একটা এলাকা, একটা বৃদ্ধাশ্রম। সেখানে গিয়ে যাকে পেয়েছিলাম সেটাই রায়া, কিন্তু আর আগের মতো নয়। সে অনেক শুকিয়ে গেছে, চুল পেকে, চোখে ক্লান্তির ছায়া। সে আমাকে দেখে একটুও অবাক হয়নি, শুধু বলেছিল, তুই এলি? আমি জানতাম তুই আসবি। আমরা অনেকক্ষণ বসেছিলাম পাশাপাশি। সে আমার হাত ধরেছিল, কাঁপছিল, কিন্তু ঠান্ডা। বলেছিল, তুই কিছু জানতে চাস না? আমি মাথা নাড়িয়ে বলেছিলাম, না, তুই আছিস, এটাই অনেক। রায়া সেই দিন রাতে আমাকে বলেছিল, তুই জানিস, আমি তোকে প্রতিদিন লিখতাম, শুধু পোস্ট করতাম না। আমার ডায়েরিতে আছে তোর নামে লেখা শত শত পৃষ্ঠা। আমি চুপ করেছিলাম, কিছু বলিনি, শুধু দেখছিলাম তার মুখ। সেই মুখ যেটা আমি স্বপ্নে দেখতাম, কিন্তু আজ বাস্তবে এতটা ক্লান্ত দেখায়। রাতটা আমি ওর পাশেই ছিলাম, বৃদ্ধাশ্রমের ছোট্ট ঘরে। অনেক কথা হয়েছিল, অনেক না বলা কথা। সে বলেছিল, তুই যখন আমাকে খুঁজছিলি আমি তোকে দেখেছিলাম বারান্দা থেকে, কিন্তু নিচে নামিনি, ভয় পেয়েছিলাম তোর চোখে ঘৃণা দেখব। আমার চোখে জল চলে এসেছিল। আমি তার কাঁধে মাথা রেখেছিলাম, আমার গলা ধরে এসেছিল। বলেছিলাম, তুই কি করে ভাবলি আমি তোকে ঘৃণা করি? তুই তো আমার প্রতিটি নিঃশ্বাসে আছিস। সে শুধু বলেছিল, তোর জন্যই তো নিজেকে দূরে রেখেছিলাম। সেই রাতটা ছিল পৃথিবীর সবচেয়ে নিঃশব্দ রাত। শুধু দুটো হারানো মানুষ, যারা একসময় একে অপরের পৃথিবী ছিল, আবার একে অপরের জন্যই নিজেকে হারিয়ে ফেলেছিল। পরদিন সকালে উঠে দেখি রায়া নেই। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু এক বৃদ্ধা এসে বললেন, রায়া মেয়ে তো আপনাকে চিঠি দিতে বলেছে, সকালে নিজের জিনিসপত্র গুছিয়ে চলে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, কোথায় গেছে? উনি বললেন, বলেছে কোথাও ফিরবে, যেখান থেকে শুরু করেছিল সবকিছু। আমি সেই চিঠি খুলিনি, কারণ আমি জানতাম খোলা মানেই শেষ। 1 মাস কেটে যায়। একদিন হঠাৎ আমার বাসায় ডাক আসে, ডাকঘরের একটি পার্সেল। খুলে দেখি একটি পুরনো ডায়েরি, এবং তার ভেতরে শত শত পৃষ্ঠা। প্রতিটি পৃষ্ঠায় লেখা, প্রিয় নীল, আমার নীল, তোর জন্য আজও বেঁচে আছি। তার লেখা পড়ে আমি ভেঙে পড়লাম। কিছু কিছু দিনে ও লিখেছে, আজ আমার কেমো হয়েছে, খুব কষ্ট হচ্ছে, কিন্তু জানিস, তোর সেই নীল শার্টটা আমার পাশে আছে। তুই যে জানালার ধারে বসতি, আজ আমি সেখানেই বসে আছি। আজ আমার চুল পড়ে গেছে সব, কিন্তু তুই বলেছিলি চুল নেই এমন মেয়েকেও ভালোবাসবি, মনে আছে? এই লেখাগুলো আমাকে ভেতর থেকে ছিন্ন ভিন্ন করে দিল। আমি ডায়েরি বন্ধ করে রেখেছিলাম। সেই রাতেই সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি যাব সেই জায়গায় যেখানে সব শুরু হয়েছিল, রেল স্টেশন। আমরা যেখানে প্রথম দেখা করতাম, সেই প্ল্যাটফর্মের শেষ মাথায়। আমি গিয়ে দাঁড়ালাম, ঠিক বিকেল 4টায়। আকাশ কালো মেঘে ভরে আসছিল। হঠাৎ দেখি দূরে কেউ হেঁটে আসছে, সাদা শাড়ি পরা, মাথায় চাদর, একটু একটু করে কাছে আসছে। রায়া? না, রায়া না, একজন নার্স ছিল। সে এসে আমার হাতে একটি ছোট্ট চিরকুট দিল। নীল, আমি তোকে দেখতে এসেছিলাম, কিন্তু সাহস পাইনি সামনে দাঁড়ানোর। আমি চলে যাচ্ছি এবার, সত্যি, এবার আর ফিরে আসব না। তুই ভালো থাকিস, তুই যেন নতুন করে ভালোবাসতে পারিস, নতুন করে বাঁচতে পারিস। আমার নাম আর মুখ ভুলে যা, শুধু এটুকু মনে রাখিস, তোর নামে লেখা সেই শেষ চিঠি আমার জীবনের সবচেয়ে সুন্দর জিনিস ছিল। রায়া। চোখে পানি এসেছিল, আবার প্ল্যাটফর্মের বাতাসে শুকিয়ে গিয়েছিল। আমি সেই দিন থেকে আর কাউকে ভালোবাসিনি। আর রায়া, সে কোথায় এখন জানি না, হয়তো বেঁচে নেই, হয়তো অন্য কোনো শহরে কোনো নতুন নাম নিয়ে বেঁচে আছে, কিন্তু আমি জানি তার একটা নাম ছিল একসময় রায়া, আর একটা চিঠি ছিল তোমার নামের শেষ চিঠি। তারপর সে আমার হাতে তুলে দেয় একটা খাম, সেই শেষ চিঠি। বলল, যেদিন আমি আর থাকব না, এই চিঠিটা খুলিস, তোর সব প্রশ্নের উত্তর পেয়ে যাবি। আমি সেই চিঠি রেখে দিলাম বুকের মধ্যে, মনে মনে প্রার্থনা করলাম যেন কখনো সেটা খোলার সময় না আসে। মাঝে মাঝে কিছু বাস্তবতা মেনে নিতে হয়। এই গল্পটি তারই একটি উদাহরণ। গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তোমাদের সাথেও যদি এমন কিছু হয়ে থাকে তাহলে আমাদেরকে জানাতে পারো, আমরাও সেটি প্রচার করার চেষ্টা করব। তোমার দিনটি শুভ হোক, তোমার জন্য অনেক অনেক শুভকামনা।